সুপ্রিয় দর্শক, এআই নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে এমডি সেকেন্দার মন্ডল সাহেব, আলামিন নলেজ সার্কেল আটঘরা মিশনের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। আমরা জেনে নেব তার কাছ থেকে তার এই উত্থান, একেবারে প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে আজকে 600 স্টুডেন্ট তার মিশনে, এবং মর্নিং শিফটে, ডে বোর্ডিং সিস্টেমে এবং মিশনারি সিস্টেমে, অর্থাৎ আবাসিকভাবে বাচ্চারা সেখানে থাকেন। তো আপনার এই প্রথাগত শিক্ষার বাইরে, মানে আপনি চাকরি করতে পারতেন, আপনি একটা বড় প্রতিষ্ঠান থেকে আলামিন মিশন খলতপুরের মতো একটা মিশন থেকে পাস আউট হওয়ার পরে এমবিএ করেছেন, তো আরামসে আপনি চাকরি করতে পারতেন, কর্পোরেট হাউসে চাকরি করতে পারতেন। আজকে সে সমস্ত চাকরি জীবন ছেড়ে আজকে একেবারে বাচ্চাদের সঙ্গে একেবারে শিক্ষা বিস্তারে, শিক্ষার প্রসারে আপনি এগিয়ে এসেছেন। তো কেন আপনার এই স্বপ্ন? আসলে আমার বেড়ে ওঠাটা আলামিন মিশনের সাথে সাথে, আলামিন যেমন বেড়ে উঠেছে তার সাথে সাথে আমি বেড়ে উঠেছি, ফলে একটা এফেক্ট ছিলই। আচ্ছা, এর সাথে সাথে আমি যখন কমপ্লিট করলাম এমবিএটা, প্রত্যেকটা জায়গাতে আমি সাহায্য পেয়েছি, সেটা আলামিন মিশনের হোক, মুস্তাক সাহেবের হোক, জনাব নুরুল ইসলাম সাহেবের হোক, বা অরিন্দম চৌধুরী, যাকে ভারতীয় ম্যানেজমেন্ট গুরু বলা হয়, তার সাহায্য হোক। এই যে পাওয়ার পরে আমি চাকরি পেলাম, একটা বছর চাকরি করলাম, করার পরে কিন্তু আমার মনে হলো যে সমাজের কাছে আমি একটা বড় ঋণ করে এসে, কারণ তারা আমাকে তুলেছে, তো তাদের কিছুটা যদি আমি দিতে পারি, যদিও মায়ের দুধের ঋণ তো শোধ করা যায় না, আলামিন যেটা করেছে, অরিন্দম চৌধুরী যেটা করেছেন তার শোধ হয় না, বাট যদি কিছু করতে পারি, আরো আমার মতো যদি 2-4টা ছেলে মেয়ে তৈরি হয়, আমার হয়তো জীবন সফল। আচ্ছা, লকডাউনে কিন্তু অনেক স্কুলের, আমার প্রায় অনেক রাজ্যের অনেক স্কুলের সঙ্গে আমাদেরকে তাদের সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ হয়, তো যাওয়া আসার মধ্যে দিয়ে যেটি জেনেছি, অনেক স্কুলে কিন্তু ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি স্টুডেন্টদের, বিশেষ করে লকডাউনের পরে ড্রপ আউট অনেক বেশি হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে তার উল্টো দিকে আপনার মিশন, মানে লকডাউনের পরে আরো স্টুডেন্ট আপনার বেড়েছে, এবং এই মুহূর্তে আপনার ফাউন্ডেশন, অনেক বড় ফাউন্ডেশন নিয়ে আপনি এগিয়ে চলেছেন। তো এই সাফল্যের পিছনে রহস্য কি? অ্যাকচুয়ালি লকডাউনের আগে আমাদের কিন্তু চেহারা বিপুল ছিল। লকডাউন আসাতে আমরা অ্যাক্টিভিটি বন্ধ করেছিলাম, যেটুকু অনলাইনে যতটুকু অ্যাক্টিভিটি করার সেটুকু করেছি, কিন্তু এর পরে গার্জিয়ানদের মধ্যে সচেতনতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু আমাদের কাছে স্টুডেন্ট সংখ্যা আসার পরিমাণটা বেড়েছে। আমাদের এখন দরজা বন্ধ করতে হচ্ছে, ডিউটি, মানে পরিকাঠামোর অভাব। তো পরিকাঠামোটা আরো যত বাড়াতে পারবো, আমি মানুষকে তত জুড়তে পারবো, আর হয়তো ওই জায়গাটা নতুন আরো একটা ইউনিট, 3তলা একটা ইউনিট আপনারা বানাচ্ছেন, ওটা মূলত কিসের জন্য? মূলত আমাদের বোর্ডিং সিস্টেম আছে এবং ডে বোর্ডিং সিস্টেম আছে। তো ডে বোর্ডিং এবং ডে বোর্ডিং এর জন্য একটা ভালো জায়গা প্রয়োজন পড়ে, একটু বেশি জায়গার প্রয়োজন পড়ে, কারণ ওখানে বাচ্চারা। এই যে ডে বোর্ডিং সিস্টেম, এর উপকারিতাটা কি যদি আপনি একটু বলেন দর্শকদের? ডে বোর্ডিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস আমি বলবো যে এটাকে নিতে হবে। তার কারণ এই মুহূর্তে যেভাবে প্রাইস রাইজ হচ্ছে, আমাদের স্বামী স্ত্রী দুজনকে কাজ করতে হবে, এবং আর্থসামাজিক ভাবে যদি আমরা প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে দুজনকে কাজ করতে হবে। আমরা ডে বোর্ডিং করার মধ্য দিয়ে গার্জেনকে সেই সুযোগটা করে দিলাম, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, বাচ্চাকে ফেলে যখন মা বাবা একটা জায়গাতে কাজ করতে যাচ্ছে, সেই বাচ্চাটা নিউক্লিয়ার ফ্যামিলিতে তার সিকিউরিটি, সেই সিকিউরিটি আমাদের কাছে পাচ্ছে। তারপরে বাচ্চারা যখন বাড়িতে থাকছে, একদম পরিষ্কার তারা মোবাইল অ্যাডিক্টেড হচ্ছে, একদম। সেই মোবাইল অ্যাডিকশন বাঁচানোর জন্য আমরা ডে বোর্ডিং অত্যন্ত ভালো। কটা থেকে শুরু হচ্ছে? ডে বোর্ডিং শুরু হচ্ছে সকাল 8টায়, এবং আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি রাত 8টাতে। তারা এখানে সমস্ত বিষয়গুলোই, অর্থাৎ একটা বাচ্চা সকাল 7টায় সে বাড়ি থেকে বেরোচ্ছে, গাড়ি করে আপনার স্কুলে আসছে, সারাদিন আপনার স্কুলে তার খাওয়া দাওয়া, পড়াশোনা, খেলাধুলো সব আপনার স্কুলে, এবং রাত 8টা পর্যন্ত আপনি তাদেরকে পড়াচ্ছেন। শুধু রাত 8টা পর্যন্ত আপনি দায়িত্ব নিচ্ছেন, একদম। বাচ্চাকে যে পড়াশোনার যে বিষয়টা, তার 360 ডিগ্রি ডেভেলপমেন্ট, মানে সার্বিক বিকাশ যেটা বলছে, সেটার দায়িত্ব টোটালি স্কুল নিচ্ছে। তার বাচ্চার পড়াশোনা, তার খেলাধুলা, আমরা সেখানে ক্যারাটে শেখাচ্ছি, বাচ্চাদের অঙ্কন শেখাচ্ছি, বাচ্চাদের একে অপরের সমবয়সী বন্ধুরা থাকছে, তার মধ্যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট জেগে উঠছে, এবং লিডারশিপ
সেই কোয়ালিটি কিন্তু এখানে চলে আসে, কারণ বাচ্চা যখন এক সমবয়সী বাচ্চার সাথে থাকে তখন তাকে সিদ্ধান্ত নিতে হয়, তো সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও তারা তৈরি করছে, এবং যেটা মোস্ট ভাইটাল, এবং আমাদের মতো দেশের ক্ষেত্রে তো অত্যন্ত একটা ভাইটাল জিনিস। এখন কোন থেকে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হচ্ছে? আমরা তো ভর্তি নিই নার্সারি থেকে, 3 বছর বয়স থেকে ভর্তি নিই, এবং সেটা এই মুহূর্তে আমাদের মাধ্যমিক পর্যন্ত বাচ্চা রয়েছে, আগামীতে 11, 12, এবং তার সাথে সাথে আবাসিক ভাবে তো মানে ডে নাইটের জন্য থাকে। একদম একদম, কিন্তু ডে নাইটে থাকার জন্য, আবাসিক ভাবে থাকার জন্য ক্লাস 3 থেকে আমরা বাচ্চাকে নিই। ক্লাস 3 থেকে, মানে ওটা 8+ বয়স হতে হচ্ছে, বয়স হলে তারপরে আমরা সেটাকে নেওয়ার জন্য ভাবি, এবং তার সাথে মানসিক একটা যোগ্যতা তো দরকার পড়ে। আচ্ছা, এটা তো গেল বাচ্চা বয়সে যখন স্টুডেন্ট অবস্থায় আছে তাদের জন্য। আগামী দিনে কোনো ধরুন এলাকায় প্রচুর বাচ্চা মানে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা রয়েছে, যারা কেউ মাস্টার্স করেছে, কেউ গ্রাজুয়েশন করেছে, কেউ এইচএস পাস করেছে, তাদের ভবিষ্যৎ হয় চাকরি করতে হবে, নতুবা প্রফেশনাল কোনো জায়গায় তাদেরকে অ্যাক্টিভিটি করতে হবে, বা জব করতে হবে, অথবা বিজনেস করতে হবে। তো সে ব্যাপারে আপনাদের মিশনের পক্ষ থেকে নিয়েছেন? এটা একটা খুব ভাইটাল এবং প্রাসঙ্গিক আলোচনা আসলো। আমরা সামনের বছরে, মানে কামিং 2025, আমরা কিছু প্রজেক্ট নিতে চলেছি, যে প্রজেক্টের মাধ্যমে একটা বাচ্চা আমরা স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দেব, তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে নজর দেব, মানে এগুলো বড় বাচ্চাদের জন্য বলছি। তাদের জব ওরিয়েন্টেড যে ইন্টারভিউ দিতে হয়, জব ওরিয়েন্টেড যে কোর্স গুলো আছে, স্কিল ডেভেলপমেন্টের যে কোর্স গুলো আছে, সেগুলোর দিকে কিন্তু আমাদের দারুণ ফোকাস রয়েছে। আমরা আগামী দিনে 25 সালে সেটা করতে চলেছি, এবং এটা এলাকার ছেলে মেয়েদের জন্য একটা দারুণ উপকারী প্রজেক্ট হবে। আর আচ্ছা, আগামী দিনে কি আপনাদের মিশনের পক্ষ থেকে শুধু শিক্ষার উপরে থাকবে, না অন্য কোনো ডিপার্টমেন্টে? না, আমরা যখন এই কাজটা করতে এসেছি তখন কিন্তু একটা ভাবনা চিন্তা করে নিয়েছি যে শিক্ষা যেমন থাকবে একটা ফার্স্ট প্রায়োরিটি, তার সাথে সাথে স্বাস্থ্যের ব্যাপারটা থাকছে, তার সাথে সাথে আমরা ধর্মীয় দিকগুলো নিয়ে একটু আলোচনা করব, বা ধর্মীয় দিক নিয়ে ভাবনা চিন্তা করব, কারণ আমাদের ভারত একটা দেশ যেখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলে, ফলে ধর্মগুলো প্রত্যেকের ধর্ম সম্পর্কে একটু জানার বিষয় রয়েছে সেগুলো, এবং সাংস্কৃতিক দিক থেকে খুব কালচার একটা কান্ট্রি ভারতবর্ষ, সেই সাংস্কৃতিক বিষয়টা কিন্তু আমাদেরকে সারা বিশ্বের সামনে তুলে ধরার একটা প্রয়াস থাকবে। এবং তার সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষের আর্থসামাজিক স্বনির্ভরতার ব্যাপারটা আমরা নিয়ে আলোচনা করব, বা আমরা একটা কোর্স আগামীতে ইন্ট্রোডিউস করব, এবং যেখানে মানি ম্যানেজমেন্ট আমরা সবাইকে শেখাবো, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের ম্যানেজ করতে হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে ম্যানেজার দরকার পড়ে। সেটা গার্ডিয়ানদের নিয়ে কোনো ধরনের সেশন আপনারা করেন? প্যারেন্টিং প্রোগ্রাম? একদম, আমাদের প্যারেন্টিং প্রোগ্রাম থাকে, গার্জিয়ান মিটিং থাকে, আমরা গার্জিয়ান ওরিয়েন্টেড স্কুল কিন্তু প্রতিনিয়ত